হ্যালো এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি ক্লাস 8-এর হিস্ট্রি চ্যাপ্টার 9 ভারতীয় সংবিধান, গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার এই অধ্যায়টা আলোচনা করব। আমি এই অধ্যায়টা শুরু করে দিয়েছি। এর আগের ভিডিওতে আমি কিছুটা অংশ পড়িয়ে দিয়েছি। তোমরা যারা ভিডিওটা দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। আজকে আমি বাকি অংশটা আলোচনা করব এবং তার মধ্যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকবে সেগুলো আমি বলে দেবো। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করে নেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে কিন্তু ইম্পর্টেন্ট বিষয়গুলো মিস করে যাবে। তাহলে চলো শুরু করা যাক। এর আগের দিন আমি 151 পেজের এই মুখ্যমন্ত্রী পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম এবং এই পর্যন্ত যে প্রশ্নগুলো তোমাদের আসতে পারে ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো আমি বলে দিয়েছি। আজকে দেখো এখান থেকে শুরু করব। আঞ্চলিক স্বায়ত্তশাসন এখান থেকে শুরু করব। দেখো, আঞ্চলিক স্বায়ত্তশাসন কি? স্থানীয় বা আঞ্চলিক স্তরে স্বায়ত্তশাসন ভারতের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। সাধারণ জনগণ তাদের স্থানীয় অঞ্চলের শাসন ব্যবস্থায় সরাসরি অংশ নিতে পারেন। তারা নিজেরাই গ্রাম ও শহরের শাসন প্রতিষ্ঠানগুলিকে পরিচালনা করতে পারেন। স্থানীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানগুলিতে স্থানীয় মানুষজন প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করার ফলে তাদের মধ্যে নাগরিক চেতনা ও প্রশাসনিক অভিজ্ঞতা তৈরি হয়। তার ফলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সফল হয়। তাহলে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা কি সেটা জানতে হবে। স্থানীয় স্বায়ত্তশাসন বলতে স্থানীয় অধিবাসীদের দ্বারা পরিচালিত যে গ্রাম, শহর, জেলা প্রভৃতি এই যে ছোট ছোট অঞ্চলে শাসন ব্যবস্থাকে বোঝানো হয়েছে। এইসব অঞ্চলে স্থানীয় অধিবাসীরাই শাসন কার্য পরিচালনা করবে এবং স্থানীয় অধিবাসীরা তারা প্রত্যক্ষভাবে এইসব কাজে অংশগ্রহণ করবে। বিভিন্ন প্রতিষ্ঠানগুলি স্থানীয় মানুষজন প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করবে। এটাকেই বলা হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। গ্রামের বাসিন্দারা, স্থানীয় জনগণরাই এই শাসন ব্যবস্থা পরিচালনা করবে, তাতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সফল হবে। পশ্চিমবঙ্গের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা গ্রামীণ ও পৌর দুটি ভাগে বিভক্ত। তাহলে এই স্থানীয় শাসন ব্যবস্থা দুটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে গ্রামীণ শাসন ব্যবস্থা, একটা হচ্ছে পৌর শাসন ব্যবস্থা। গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা পঞ্চায়েত ব্যবস্থা নামে পরিচিত। গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা পঞ্চায়েত ব্যবস্থা নামে পরিচিত। তাহলে পঞ্চায়েত মানে গ্রামের জনগণ বা অধিবাসীরা এই শাসন কার্য পরিচালনা করে থাকে। পঞ্চায়েত ব্যবস্থায় তিনটি স্তর রয়েছে। সব থেকে নিচের স্তরে রয়েছে গ্রাম পঞ্চায়েত, তার উপরে রয়েছে পঞ্চায়েত সমিতি, তার উপরে রয়েছে জেলা পরিষদ। তাহলে এই গ্রামের পঞ্চায়েতের ব্যবস্থা তিনটি স্তর আছে। একদম নিচের স্তরে সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তার উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি এবং তার উপর রয়েছে জেলা পরিষদ। এই তিনটি ভাগে গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা বিভক্ত। নেক্সট হচ্ছে গ্রাম পঞ্চায়েত। তাহলে এবার এই গ্রাম পঞ্চায়েত কি, তারপর পঞ্চায়েত সমিতি কি, জেলা পরিষদ কি, এগুলো বিস্তারিত জানবো। এবার দেখো, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা সর্বনিম্ন কিন্তু গুরুত্বপূর্ণ স্তর হলো গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত আইন অনুসারে কতগুলি পরস্পর সংলগ্ন গ্রাম বা গ্রামের সমষ্টি নিয়ে গ্রাম পঞ্চায়েতের এলাকা নির্ধারিত হয়। গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হতে হলে একজন ব্যক্তিকে অবশ্যই পঞ্চায়েতের অধীনস্থ ভোটার হতে হবে। কেন্দ্র বা রাজ্য সরকারের চাকরিজীবী কোনো ব্যক্তি গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হতে পারেন না। পঞ্চায়েতের সদস্যরা সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে 5 বছরের জন্য নির্বাচিত হন। তাহলে এই গ্রামেও ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচন হয়। আর এখানে হচ্ছে পঞ্চায়েত আইন অনুসারে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন স্তর হচ্ছে এটা গ্রাম পঞ্চায়েত, আর পঞ্চায়েত আইন অনুসারে এই কতগুলো গ্রাম বা গ্রামের সমষ্টি নিয়ে এই গ্রাম পঞ্চায়েতের এলাকা নির্ধারণ করা হয়। আবার গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হতে গেলে সেই ব্যক্তিকে কিন্তু পঞ্চায়েতের অধীনস্থ ভোটার হতে হবে। কেন্দ্র আর রাজ্য সরকারের চাকরিজীবী কোনো ব্যক্তি গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হতে কিন্তু পারবে না। আবার পঞ্চায়েতের সদস্যরা সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে 5 বছরের জন্য নির্বাচিত হন। তাহলে এই গ্রাম পঞ্চায়েতের সদস্যরাও কিন্তু এই ভোটদানের মাধ্যমে যাদেরকে সিলেক্ট করা হয় তারা 5 বছরের জন্য কিন্তু নির্বাচিত হন। গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত প্রতিনিধিরা নিজেদের মধ্যে থেকে একজনকে পঞ্চায়েত প্রধান আর একজনকে উপপ্রধান নির্বাচন করেন। বর্তমানে প্রধান এবং উপপ্রধান পদটি 1/3 মহিলা সদস্য এবং জনসংখ্যার অনুপাতে তফসিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষিত করা হয়েছে। তাহলে গ্রাম পঞ্চায়েতে যারা প্রতিনিধি নির্বাচিত হন তাদের মধ্যে হচ্ছে একজন থাকবে প্রধান আর একজনকে উপপ্রধান নির্বাচন করা হয়।
আর এই প্রধান এবং উপপ্রধানের পদটির মধ্যে হচ্ছে 1/3 এখানে এখন মহিলা সদস্যদের নিয়োগ করা হয়। গ্রাম পঞ্চায়েতের কার্যকাল সাধারণত 5 বছর হয়, তবে বিশেষ পরিস্থিতিতে রাজ্য সরকার তার মেয়াদ 6 মাস বাড়াতে পারে। পঞ্চায়েত আইন অনুসারে প্রতি মাসে অন্তত একজন পঞ্চায়েতের সভা ডাকা বাধ্যতামূলক। গ্রাম পঞ্চায়েতের সভায় সাধারণত সভাপতিত্ব করেন গ্রাম প্রধান। তাহলে এই গ্রাম পঞ্চায়েতের কার্যকাল থেকে 5 বছর, আর কোনো বিশেষ পরিস্থিতিতে এটা 6 মাসের বেশি বাড়ানো সম্ভব হয় না, 6 মাসের জন্য বাড়ানো যেতে পারে। আর এই আইন অনুসারে প্রতি মাসে কিন্তু একটা করে পঞ্চায়েত সভা ডাকা এটা বাধ্যতামূলক, ডাকতেই হবে। আর এই সভায় কিন্তু সভাপতিত্ব করেন গ্রাম প্রধান। তাহলে গ্রাম পঞ্চায়েতে সভাপতিত্ব করেন হচ্ছেন গ্রাম প্রধান। এই ছোট ছোট বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে। নেক্সট দেখো পঞ্চায়েত সমিতি। তাহলে গ্রাম পঞ্চায়েতের পরে হচ্ছে পঞ্চায়েত সমিতি, মানে গ্রাম পঞ্চায়েত হচ্ছে নিম্ন স্তর, তারপরের স্তর হচ্ছে পঞ্চায়েত সমিতি। পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি ব্যবস্থার দ্বিতীয় স্তর হলো পঞ্চায়েত সমিতি। তাহলে প্রথম স্তর বা নিম্ন স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, আর দ্বিতীয় স্তর হচ্ছে পঞ্চায়েত সমিতি। কয়েকটি গ্রাম নিয়ে একটি ব্লক তৈরি হয়, সেই ব্লকের নাম অনুসারে নির্দিষ্ট পঞ্চায়েত সমিতির নামকরণ করা হয়। ব্লক উন্নয়নের সার্বিক দায়িত্ব পঞ্চায়েত সমিতিকে দেওয়া হয়েছে। পঞ্চায়েত সমিতিতে তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের এবং কোনো মহিলা সদস্য না থাকলে সেক্ষেত্রে সরকার তাদের মধ্য থেকে সর্বাধিক 2 জন সদস্য নিয়োগ করতে পারেন। তাহলে এই পঞ্চায়েত সমিতি কিভাবে নির্বাচন করা হয়? কয়েকটি গ্রাম নিয়ে একটি ব্লক তৈরি করা হয়, সেই ব্লকের নাম অনুসারে একটা করে নির্দিষ্ট পঞ্চায়েত সমিতির নামকরণ করা হয়। আবার এই যে ব্লকের উন্নয়নের সমস্ত কিছু দায়িত্ব কিন্তু এই পঞ্চায়েত সমিতিকেই দেওয়া হয়। আর এই পঞ্চায়েত সমিতিতে তফসিলি জাতি, উপজাতি সম্প্রদায়ের এবং কোনো মহিলা সদস্য যদি না থাকে তাহলে সরকার তাদের মধ্যে থেকে সর্বাধিক 2 জন সদস্য নিয়োগ করতে পারেন। এর পরের পেজে চলে আসো। পঞ্চায়েত সমিতি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য গ্রাম পঞ্চায়েতের প্রার্থীর সমান যোগ্যতা থাকা প্রয়োজন। পঞ্চায়েত সমিতির কার্যকালের মেয়াদ 5 বছর, তবে বিশেষ পরিস্থিতিতে রাজ্য সরকার গ্রাম পঞ্চায়েতের মতো পঞ্চায়েত সমিতির মেয়াদও 6 মাস বাড়াতে পারে। পঞ্চায়েত আইনে প্রতি 3 মাস অন্তর সমিতির সভা ডাকার কথা বলা হয়েছে। পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্যগণ নিজেদের মধ্যে থেকে একজন সভাপতি ও একজন সহ সভাপতি নির্বাচন করেন। সমিতির সভায় সভাপতি এবং তার অনুপস্থিতিতে সহসভাপতি সভাপতিত্ব করেন। সভাপতি ও সহ সভাপতির পদটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 1/3 মহিলা এবং জনসংখ্যার অনুপাতে তফসিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষিত হয়। তাহলে এই পঞ্চায়েত সমিতি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য গ্রাম পঞ্চায়েতের প্রার্থীর সমান অধিকার বা সমান যোগ্যতা থাকতে হবে। এই পঞ্চায়েত সমিতির কার্যকালও 5 বছরের জন্য হয়, আবার বিশেষ পরিস্থিতিতে সেটা 6 মাস বাড়ানো যেতে পারে। আবার পঞ্চায়েত আইনে প্রতি 3 মাস অন্তর সমিতির সভা ডাকার কথা বলা হয়েছে। তাহলে এখানে যেমন প্রতি মাসে একবার করে গ্রাম পঞ্চায়েতে সভা ডাকা বাধ্যতামূলক, আর এখানে গ্রাম পঞ্চায়েত সমিতিতে কিন্তু প্রতি 3 মাস অন্তর সমিতির সভা ডাকার কথা বলা হয়েছে। নেক্সট হচ্ছে দেখো পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্যগণ নিজেদের মধ্যে থেকে একজন সভাপতি আর একজন সহসভাপতি নির্বাচন করেন। আবার সমিতির সভায় কিন্তু সভাপতি তার অনুপস্থিতিতে সহসভাপতি সভাপতিত্ব করেন। আবার এই যে সভাপতি আর সহসভাপতির পদটা কিন্তু গ্রাম পঞ্চায়েতের 1/3 মহিলা এবং জনসংখ্যার অনুপাত অনুযায়ী তফসিলি জাতি উপজাতিদের জন্য সংরক্ষিত থাকে। নেক্সট দেখো জেলা পরিষদ। তাহলে জেলা পরিষদ 1913 খ্রিস্টাব্দের পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গে 19টি জেলার মধ্যে কলকাতা ও দার্জিলিং বাদে প্রত্যেকটি জেলায় জেলা পরিষদ রয়েছে। তাহলে পঞ্চায়েত সমিতির উপরে হচ্ছে জেলা পরিষদ। তাহলে 2013 সালের যে পরিসংখ্যান সেই অনুযায়ী কলকাতা এবং দার্জিলিং বাদে প্রতিটি জেলায় কিন্তু জেলা পরিষদ আছে। জেলা পরিষদের প্রার্থী হওয়ার জন্য কোনো ব্যক্তির গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির প্রার্থীর সমতুল্য যোগ্যতা থাকা দরকার। জেলা পরিষদের কার্যকালও 5 বছর হতে হবে, তবে বিশেষ পরিস্থিতিতে এই কার্যকাল কিছুটা সময় বাড়ানো যায়। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুযায়ী জেলা পরিষদের ক্ষেত্রে 3 মাসে অন্তত একবার অধিবেশন ডাকা বাধ্যতামূলক। তাহলে এক্ষেত্রেও পঞ্চায়েত সমিতির মতো জেলা পরিষদেও 3 মাস অন্তর অধিবেশন ডাকতেই হবে, না হলে হবে না। জেলা পরিষদের সভায় সভাপতিত্ব করেন সভাধিপতি। তাহলে এখানে সভাপতিত্ব করেন সভাধিপতি। সভাধিপতির অবর্তমানে সহ সভাধিপতি সভার এবং অন্যান্য কাজ পরিচালনা করে থাকেন। তাহলে সভাধিপতির অনুপস্থিতিতে সহ সভাধিপতি এবং অন্যান্য সভার এবং অন্যান্য কাজের দায়িত্ব পালন করেন। জেলা পরিষদের নির্বাচিত সদস্যরা তাদের মধ্য থেকে একজনকে সভাধিপতি এবং আরেকজনকে সহসভাধিপতি নির্বাচন করেন। সভাধিপতি ও সহসভাধিপতি পূর্ণ সময়ের জন্য নিযুক্ত। নিজ পদে থাকাকালীন কোনো লাভজনক সংস্থা, ব্যবসা ও পেশায় নিযুক্ত থাকতে পারেন না।
তাহলে জেলা পরিষদের নির্বাচিত সদস্যের মধ্যে থেকেই একজনকে সভাধিপতি আর আরেকজনকে সহসভাধিপতি নির্বাচন করা হয়। আর এই দুজনই 5 বছরের জন্য নিযুক্ত করা হয় এবং নিজের পদে থাকাকালীন কোনো লাভজনক সংস্থা, ব্যবসা বা কোনো পেশার সাথে নিযুক্ত থাকতে তারা পারবেন না। তাহলে এইসব নিয়মগুলো মেনে চলতে হবে। জেলা পরিষদ থাকাকালীন এইসব নিয়মগুলো তাদের মেনে চলতে হবে। তাহলে এই যতটুকু আমি আলোচনা করে দিলাম, এর মধ্যে থেকে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট যে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার গঠন কীরকম, মানে পঞ্চায়েত ব্যবস্থাকে কয় ভাগে ভাগ করা আছে এবং প্রত্যেকটা ভাগে তোমাদের আলোচনা করতে হবে। যেমন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এই 3টি ভাগ তোমাদের আলোচনা করতে হবে। এটা শর্ট কোশ্চেন হিসাবে যদি আসে তাহলে তোমরা 2-1 লাইনে ব্যাখ্যা করে দিতে পারো। আর একটা প্রশ্ন আসতে পারে যে পশ্চিমবঙ্গে আঞ্চলিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝায় বা কী বোঝো, এই প্রশ্নটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। পশ্চিমবঙ্গের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা দুভাগে বিভক্ত, একটা হচ্ছে গ্রামীণ, একটা হচ্ছে পৌর। তাহলে গ্রামীণ আমি আলোচনা করে দিলাম, এরপর হচ্ছে পৌরসভা। পশ্চিমবঙ্গের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার অন্যতম অঙ্গ হলো পৌরসভা। রাজ্য সরকার প্রতিটি পৌর অঞ্চলকে কতগুলি ওয়ার্ডে ভাগ করতে পারেন, সেই প্রতিটি ওয়ার্ড থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত হন। পৌরসভার সদস্যদের বলে কাউন্সিলর। কোনো ব্যক্তি ওই এলাকার ভোটদাতা হলেই এলাকার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হতে পারেন। কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার বাকি যোগ্যতা গ্রাম পঞ্চায়েত সদস্যদের যোগ্যতার মতনই। পৌর এলাকার নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে তৈরি কাউন্সিলর পরিষদকেই পৌরসভা বলা হয়। ওই পরিষদের কাজের মেয়াদ হচ্ছে 5 বছর। কাউন্সিলর পরিষদ নিজেদের মধ্যে থেকে একজনকে চেয়ারম্যান আর একজনকে ভাইস চেয়ারম্যান নির্বাচন করেন। তাহলে এখানে যেমন গ্রামে যেমন সভাপতি, সহসভাধিপতি, তারপরে প্রধান, উপপ্রধান, এই ধরনের সভাধিপতি, সহসভাধিপতি সভাপতিত্ব করেন, তেমনিভাবেই পৌর এলাকায় কিন্তু প্রত্যেকটা এলাকায় একটা করে কাউন্সিলর নির্বাচন করা হয় এবং এই কাউন্সিলর প্রতিটা এলাকার মানে পৌর এলাকায় নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে এই পৌরসভা গঠিত হয় এবং এই পরিষদের কাজের মেয়াদ হচ্ছে 5 বছর। কাউন্সিলর পরিষদ নিজেদের মধ্যে থেকে একজনকে চেয়ারম্যান আর একজনকে ভাইস চেয়ারম্যান নির্বাচন করেন। তাহলে এই পৌরসভার এই অংশটা থেকে যে প্রশ্ন আসতে পারে তোমাদের যে পৌরসভার গঠন সম্পর্কে কি জানো লেখো, তাহলে তোমাদেরকে এই প্যারাটা ব্যাখ্যা করতে হবে। এর পরের পেজে দেখো সামাজিক উন্নয়নে সংবিধানের ভূমিকা। তাহলে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে সংবিধানের কি ভূমিকা আছে দেখো। ভারতের সংবিধানে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে, তবুও নারী ও পুরুষকে সমাজে সমান চোখে দেখা হয় না। দৈনন্দিন জীবনে মেয়েরা পরিবারে ও সমাজে নানান অবহেলার শিকার হয়। জন্মানোর পর কন্যা সন্তানদের অবহেলা ও পীড়নের শিকার হতে হয়। বিয়ের সময় চলে পণ দেওয়া নেওয়ার প্রথা। তাছাড়া নারী পাচারের মতো জঘন্য ঘটনাও ঘটে চলে। নারীদের বিরুদ্ধে ঘটে যাওয়া এইসব অমানবিক ঘটনা রুখতে নানান পরিকল্পনা নেওয়া হয়েছে। নারী অধিকারগুলিকে সুরক্ষিত করার জন্য বেশ কিছু আইনও বলবৎ করা হয়েছে। সেই আইনগুলি ভারতের সংবিধানের অন্তর্গত। পাশাপাশি নারী শিক্ষার প্রসারের উপরও জোর দেওয়া হয়েছে। শিক্ষার ক্ষেত্রে নারীদেরও পুরুষের সমান সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। এসবের মাধ্যমে নারী সামাজিক ক্ষমতা বাড়ানোর উদ্যোগ তৈরি হয়েছে। 2005 খ্রিস্টাব্দে সংবিধানগতভাবে বলা হয়েছে যে জমি ও সম্পত্তির অধিকার রক্ষার ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। তাহলে এই যে সামাজিক উন্নয়নে সংবিধানে কি কি ভূমিকা আছে বা সংবিধানে কি ধরনের আইনের কথা বলা আছে দেখো। সংবিধানে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবে নারীদেরকে পুরুষের থেকে আলাদা চোখে দেখা হয়। তারা কিন্তু বাস্তবে সমান অধিকার পায় না। মানে দৈনন্দিন জীবনে মেয়েরা সব দিক থেকেই লাঞ্ছিত এবং বঞ্চিত হয়, বিভিন্ন সমাজে নানান ধরনের অবহেলার শিকার হয়। তারপর কন্যা সন্তানকে অবহেলা করা হয়, বিভিন্ন ধরনের পীড়ন, নির্যাতিত হতে হয়। তারপর বিয়ের সময় বিভিন্ন ধরনের পণ দেওয়া নেওয়ার প্রথা বা রীতিনীতিও আছে। এছাড়াও নারী পাচারের মতো এইসব জঘন্যতম ঘটনাও কিন্তু ঘটে থাকে। তাহলে নারীরা বাস্তবে সমাজে কিন্তু অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। তাদের যে সমান অধিকারের কথা বলা হয়েছে সংবিধানে, সেটা কিন্তু বাস্তবায়িত হয়নি। বাস্তবে তারা কিন্তু সমস্ত দিক থেকেই বঞ্চিত। তাই এই সব অমানবিক ঘটনা যাতে না ঘটে, সেটা যাতে রোধ করা যায়, তার জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে।
এবং কিছু আইনও বলবৎ করা হয়েছে এবং সেই আইনগুলো ভারতের সংবিধানের অন্তর্গত। তাহলে নারীদের সব দিক থেকে যাতে সুরক্ষার ব্যবস্থা করা হয় তার জন্য সংবিধানে বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করা হয়েছে। এছাড়া নারী শিক্ষার প্রসারে জোর দেওয়া হয়েছে, শিক্ষার ক্ষেত্রে যাতে নারী এবং পুরুষ সমান অধিকার পায় সে কথাও বলা হয়েছে। তারপর 2005 সালে সংবিধানগতভাবে বলা হয়েছে যে জমি সম্পত্তির অধিকার এবং সেটা রক্ষার ক্ষেত্রেও নারী পুরুষের মধ্যে সমান অধিকারই থাকবে। এরপরে টুকরো কথাটা দেখো, পারিবারিক হিংসা রোধ আইন 2005। পরিবার এবং সমাজে বাস করতে গিয়ে নারীদের নানান বঞ্চনা অত্যাচারের শিকার হতে হয়, সেসবের প্রতিকারের বিধানও ভারতের সংবিধানে আছে। এমনই একটি আইন হলো পারিবারিক হিংসারোধ আইন 2005। 2005 সালে এই পারিবারিক হিংসারোধ আইন প্রণয়ন করা হয় এবং এই আইনে বলা হয়েছে যে পরিবার এবং সমাজে বাস করতে গিয়ে নারীরা যাতে বঞ্চিত না হয় বা অত্যাচারের শিকার না হয় তার জন্য সেই প্রতিকারের বিধান কিন্তু সংবিধানে আছে। এবং কোনো মহিলা যদি কোনো ঘটনার নিপীড়নের শিকার হন তাহলে তিনি এই আইনে সুরক্ষা পেতে পারেন। তাহলে পরিবারের কোনো মহিলা বা পরিবারের কোনো মহিলা যদি কোনো ঘটনার শিকার হন তাহলে কিন্তু এই আইনের সুরক্ষা সে পেতে পারে। নেক্সট হচ্ছে দেখো, এই আইন মোতাবেক মেয়েরা অত্যাচারিত হলে সে বিষয়ে মুখ্য বিভাগীয় বিচারকের কাছে আবেদন জানাতে পারেন। এছাড়া প্রতিটি জেলার সুরক্ষা আধিকারিক এর কাছেও এই ব্যাপারে আবেদন করা যায়, সেক্ষেত্রে বিনামূল্যে আইনি সাহায্য পাওয়া যায়। পারিবারিক হিংসারোধ আইনের আওতায় অন্যান্য কতগুলি বিষয় রয়েছে, যেমন মানসিক পীড়ন, অর্থনৈতিক পীড়ন ইত্যাদি। তবে শুধু আইন প্রণয়ন করেই এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব নয়, তাই সমাজে সার্বিক শিক্ষার বিকাশ ও নারীর অর্থনৈতিক অধিকারকে ফলপ্রসূ করা প্রয়োজন। তাহলে এই আইন মোতাবেক মেয়েরা যদি অত্যাচারিত হয় তাহলে তারা মুখ্য বিভাগীয় বিচারকের কাছে আবেদন জানাতে পারে এবং প্রতিটি জেলায় একটা সুরক্ষা আধিকারিকের কাছেও এই ব্যাপারে আবেদন করা যায়। আর এই ক্ষেত্রে বিনামূল্যে আইনি সাহায্য তারা পেতে পারে। এছাড়া পারিবারিক হিংসারোধ আইনের মধ্যে যেমন মানসিক পীড়ন, অর্থনৈতিক পীড়ন এইসব বিষয়গুলিও উল্লেখ করা হয়েছে এবং এই শুধু আইন প্রণয়ন করে এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব নয়, তাই সমাজে যাতে সার্বিক শিক্ষার বিকাশ এবং নারী অর্থনৈতিক অধিকারকে ফলপ্রসূ করা যায় সেই বিষয়টাও দেখা হয়েছে। তাহলে আজকে আমি এই পর্যন্ত আলোচনা করে দিলাম। এর পরের ভিডিওতে আমি বাকি অংশটুকু তোমাদের আলোচনা করে দেবো এবং অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে বলে দেবো। আজকে তাহলে আমি এখানেই শেষ করছি। আমার পড়ানো ভালো লাগলে একটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে এখনো যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি, পরে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।